হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব মার্ক্সবাদ অর্থাৎ মার্ক্সিজম সম্পর্কে। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় এই মার্ক্সবাদ কি বলে থাকে। তাহলে প্রথমে জানবো মার্ক্সবাদের সংজ্ঞা, তারপরে মার্ক্সবাদের প্রবক্তাগণ, তারপরে মার্ক্সবাদের বৈশিষ্ট্য এবং তারপরে দুটি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আসতে পারে এসিকিউ টাইপ। সেটা হচ্ছে নির্ভরশীলতার তত্ত্ব অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি, আর এটা হচ্ছে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদেরকে বলেছিলাম যে আরেকটি টপিক পড়ানো বাকি আছে, সেটা হচ্ছে বাস্তববাদ এবং আদর্শবাদের মধ্যে পার্থক্য। সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এবং তারপরে কিন্তু আমি এই প্রথম অধ্যায় থেকে সাজেশন দেব যে প্রথম অধ্যায় থেকে কোন কোন 6 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা পড়বে এবং কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। ঠিক আছে, সাজেশন কিন্তু দিয়ে দেবো। দেখো, বড় কোশ্চেনের সাজেশন দেওয়া যায়, কিন্তু 2 মার্কসের কোশ্চেনের সাজেশন দেওয়া খুব মুশকিল, কারণ তোমাদের আর কি 2 মার্কসের কোশ্চেন একটু বেশি পড়তে হবে। ঠিক আছে, কিন্তু 6 মার্কসের কোশ্চেন আমি কয়েকটা দিয়ে দেবো, তার মধ্যেই কিন্তু এসে পড়বে পরীক্ষায়। তাহলে প্রথমে দেখো যে মার্ক্সবাদ কাকে বলা হয়। ঠিক আছে, সংজ্ঞা আসতে পারে 2 মার্কসের। তাহলে তোমরা লিখবে যে আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদ হলো এমন একটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা মনে করে, তাহলে এই মার্ক্সবাদ কি মনে করে? মনে করে যে বিশ্ব রাজনীতির মূল ভিত্তি হলো বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড পলিটিক্সের মূল ভিত্তি কি? যে অর্থনীতি ও শ্রেণী সংঘর্ষ। মার্ক্সবাদ অনুসারে আন্তর্জাতিক সম্পর্ক আসলে পুঁজিবাদী রাষ্ট্রগুলির দ্বারা অর্থনৈতিক স্বার্থে দুর্বল রাষ্ট্রগুলির ওপর প্রভাব বিস্তার ও শোষণের প্রক্রিয়া। তাহলে এখানে মার্ক্সবাদ দেখো, আগে যে আলোচনা করছি উদারনীতিবাদ বলো, বাস্তববাদ বলো আর আদর্শবাদ, এই যে 3টি তত্ত্ব আলোচনা করেছি, সেখানে কিন্তু আলাদাভাবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করেছে। ঠিক আছে, আর এই মার্ক্সবাদ আলাদাভাবে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করেছে। এখানের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ককে বলা হয়েছে শ্রেণী শোষণ, শ্রেণী সংগ্রাম, আর কি একটা অর্থনৈতিক, ঠিক আছে, অর্থনৈতিক এবং শ্রেণী সংঘর্ষের উপর ভিত্তি করে কিন্তু এই তত্ত্বটা গড়ে উঠেছে। যে এই তত্ত্বের মূল কথা হলো যে বিশ্বের মধ্যে অনেক দেশ আছে, আর সেই দেশগুলির মধ্যে যেই দেশগুলি পুঁজিবাদী দেশ, ক্যাপিটালিস্ট, বলেছিলাম 3rd সেমিস্টারে পড়েছিলে তোমরা, পুঁজিবাদী দেশ আমেরিকা এবং সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। তাহলে এই যে পুঁজিবাদী দেশগুলি আছে, ক্যাপিটালিস্ট পুঁজিবাদী দেশ, অর্থাৎ পুঁজিবাদী দেশের মধ্যে ব্যক্তির কাছে আর কি সম্পত্তির মালিকানা থাকে। ঠিক আছে, একজন ব্যক্তি যত খুশি সম্পত্তি অর্জন করতে পারে। ঠিক আছে, সেখানে রাষ্ট্র কোনো বাধা দেবে না, সেটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। যেমন আমেরিকা একটা পুঁজিবাদী রাষ্ট্র, আর সোভিয়েত ইউনিয়ন যে ছিল সেটা হচ্ছে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে এই যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি যা আছে, আচ্ছা সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? তাহলে পুঁজিবাদী তো বললাম যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে একজন ব্যক্তি যত খুশি সম্পত্তি অর্জন করতে পারে। ঠিক আছে, রাষ্ট্র কোনো বাধা দেবে না। আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি হয়, যে রাষ্ট্র সেখানে আর কি সেখানের মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকে না। সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, যে ব্যক্তি যত খুশি সম্পত্তি অর্জন করতে পারবে, তা নয়। এর মধ্যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আর্থিক সাম্যতা বজায় রাখার চেষ্টা করা হয়। আর্থিক সমতা অর্থাৎ একজনের কাছে, একটা দেশের মধ্যে একজন ব্যক্তির কাছে অনেক সম্পত্তি, আর আরেকজনের কাছে কিছুই নেই, একদম দরিদ্র। ঠিক আছে, যাতে একটা দেশের মধ্যে মানুষের মধ্যে আর্থিক যে বৈষম্য সেটা যাতে বেশি না হয়, তার জন্য কিন্তু আর কি সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আর্থিক সমতা বজায় রাখার চেষ্টা করা হয়। সেখানে সামাজিক মালিকানা থাকে, ব্যক্তিগত মালিকানা থাকে না সমাজতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রে কি হয়, যে ব্যক্তিগত মালিকানা থাকে, আর পুঁজিবাদী দেশগুলি উন্নত হয় এবং শক্তিশালী হয়। তাহলে এটাই বলছে যে বিশ্বের মধ্যে যে পুঁজিবাদী দেশগুলি আছে, সেই পুঁজিবাদী দেশগুলি কী করে থাকে, যে ছোট ছোট যে দরিদ্র অনুন্নত দেশগুলি আছে সেই দেশগুলিকে শোষণ করে, সেই দেশগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। যেমন ভারতকে আগে ইউরোপ থেকে কী এসেছিল, ইউরোপীয় অনেক কান্ট্রি এসে, অর্থাৎ ইউরোপে অনেক দেশ আগে এসে ভারতে এবং অন্যান্য জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল, তার সাম্রাজ্য বিস্তার করেছিল, এবং ভারত অন্যান্য দেশকে শোষণ করে তারা নিজের দেশকে উন্নত করতে লেগে গিয়েছিল, তাই তো। যেমন ব্রিটিশরা ভারতে 200 বছর পর্যন্ত শাসন করেছিল, তার দ্বারা ভারতের যে অর্থনীতি, অনেক শোষণ চালিয়েছিল ভারতের অর্থনীতির ওপর।
তাই না? ইউরোপ হয়ে গেছে উন্নত দেশ, ইউরোপের দেশগুলি সব উন্নত, আর এদিকে এশিয়া, ল্যাটিন আমেরিকা এই দেশগুলি এখনও আন্ডার ডেভেলপড, ঠিক আছে, এখনও ডেভেলপড হয়নি, উন্নত হয়নি। উন্নয়নশীল দেশ, ভারত বর্তমানে একটা উন্নয়নশীল দেশ, উন্নত দেশ কিন্তু নয়। ভারত কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি কিন্তু নয়। আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, এগুলি হচ্ছে ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ উন্নত দেশ। আর ভারত এখনও কিন্তু উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে। তাহলে এই যে বিশ্বের মধ্যে যে উন্নত শক্তিশালী দেশগুলি আছে, সেই দেশগুলি কি করে, তাদের যে প্রভাব, তারা তাদের প্রভাবের দ্বারা কিন্তু ছোট ছোট দরিদ্র দেশকে আর কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আর্থিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে শোষণ করে, ঠিক আছে। আর সেই দরিদ্র দেশগুলি সবসময় সেই পুঁজিবাদী দেশগুলির ওপর নির্ভর হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে মার্ক্সবাদীরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করেছেন, যে আন্তর্জাতিক সম্পর্কে কি হয়, ইন্টারন্যাশনাল রিলেশনসে কি হয়, যে পুঁজিবাদী দেশগুলি আছে তারা ছোট ছোট দরিদ্র দেশকে শোষণ করে, নিয়ন্ত্রণ করে, আর যে ছোট ছোট দেশগুলি আছে তাদের কাঁচামালকে ব্যবহার করে পুঁজিবাদী দেশগুলি প্রোডাক্ট তৈরি করে, আর এই অনুন্নত দেশগুলিকে সেল করে, ঠিক আছে। এটাই বলেছে মার্ক্সবাদ। এইভাবেই আন্তর্জাতিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করেছেন। এবার দেখব যে এই মার্ক্সবাদ, এই তত্ত্বটা কারা দেন। এই মার্ক্সবাদ মূলত দেন হচ্ছে কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলস, ঠিক আছে, এই দুজনের মূল তাত্ত্বিক। তাছাড়াও আছে লেনিন, ঠিক আছে, লুক্সেমবার্গ, ঠিক আছে, এই চারটা নাম মনে রাখবে। তাহলে কোশ্চেন আসতে পারে 2 মার্কসের যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দুজন আর কি বা কয়েকজন মার্ক্সবাদীদের নাম লেখো, তাহলে তোমরা লিখবে এটা। নেক্সট দেখো বৈশিষ্ট্য, ফিচার্স অফ মার্কসিজম ইন দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। দেখো ফার্স্ট হচ্ছে অর্থনীতির ওপর গুরুত্ব। তাহলে এই মার্ক্সবাদে কিন্তু অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করা হয়, যেখানে বলা হয় একটা উৎপাদন ব্যবস্থা থাকবে পৃথিবীর মধ্যে, অর্থাৎ একটা অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সেটা কি, যে পুঁজিবাদী, আর একটা ব্যবস্থা কি থাকবে, যে দরিদ্র দেশ। পুঁজিবাদী শক্তিশালী দেশ থাকবে, তারা কি করবে, যে অনুন্নত দরিদ্র যে ছোট ছোট দেশ আছে, দুর্বল যে দেশ আছে, তাদেরকে কি করবে, শোষণ করবে, ঠিক আছে। এর মধ্যে অর্থনীতির গুরুত্ব কিন্তু আরোপ করা হয়েছে। নেক্সট হচ্ছে শ্রেণী সংগ্রাম। তাহলে এখানে বলা হয় শ্রেণী সংগ্রামের কথা। শ্রেণী সংগ্রাম কি, দেখো মার্ক্সিজমে এটাই বলা হয় একটা উৎপাদন ব্যবস্থা থাকবে, আর সেই উৎপাদন ব্যবস্থার মধ্যে একটা থাকবে হচ্ছে পুঁজিপতি। ধরো একটা সমাজের মধ্যে বা একটা দেশের মধ্যে একটা কারখানা, ধরো, হ্যাঁ, একটা কারখানার মধ্যে একজন থাকে হচ্ছে বলতে পারো মালিক শ্রেণী, তাই না, একজন থাকে হচ্ছে, একটা থাকে মালিক শ্রেণী, আরটা থাকে হচ্ছে শ্রমিক শ্রেণী, তাই তো, যারা কাজ করে কারখানায়, শ্রমিক শ্রেণী। তাহলে একটা কারখানায় যেমন মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী থাকে, আর এখানে বেশি মুনাফা কে অর্জন করে, মালিক শ্রেণী নিশ্চিত, তাই না, যে কারখানার মালিক সেই বেশি মুনাফা নিয়ে যায়, আর খুব কম স্বল্প পরিমাণ যে মজুরি সেটা পায় হচ্ছে এই শ্রমিক শ্রেণী। তাহলে কারখানার মধ্যে যে এই যে উৎপাদন ব্যবস্থা, যার মধ্যে দ্রব্য উৎপাদিত হচ্ছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগটাই মুনাফা, লাভটা কে নিচ্ছে, মালিক শ্রেণী, আর শুধুমাত্র স্বল্প মজুরির বিনিময়ে শ্রমিক শ্রেণীদের কাজ করাচ্ছে। তাহলে এর দ্বারা কি হবে, শ্রমিক শ্রেণীরা ক্ষুব্ধ হয়ে উঠবে যে তাদের দ্বারাই এই কারখানাটা চলছে, মূলত তাদেরকে এই স্বল্প মূল্য দেওয়া হচ্ছে, লাভের একদম খুব কম পরিমাণ টাকা এদেরকে দেওয়া হচ্ছে, এটা তো ঠিক না, তাই না। এর জন্যই কিন্তু এখানে অনেক সময় কি দেখা যায়, যে শ্রেণী সংগ্রাম দেখা যায়, শ্রেণীতে সংগ্রাম দেখা যায়। এখানে কোন দুটি শ্রেণী, একটা হচ্ছে মালিক শ্রেণী, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। ঠিক তেমনই বিশ্বের মধ্যে উন্নত দেশ এবং যে দরিদ্র দেশগুলি আছে তাদের মধ্যে যে দ্বন্দ্ব সংগ্রাম দেখা যায়, তার কথাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। যেমন একটা সমাজের মধ্যে দেখা যায় একটা কারখানার মধ্যে, ঠিক তেমনই বিশ্বের মধ্যে যখন ধনী দেশ এবং দরিদ্র দেশের মধ্যে যে এই সংগ্রাম দেখা যায়, শ্রেণী সংগ্রাম, তার কথাই কিন্তু এখানে বলা হয়েছে মার্ক্সবাদে। নেক্সট হচ্ছে পুঁজিবাদ বিরোধী। তাহলে এই মার্ক্সবাদ কি বলে, যে মার্ক্সবাদ সবসময় পুঁজিবাদের বিরোধিতা করেছে। মার্ক্সবাদ সবসময় চায় রাষ্ট্রের মধ্যে কেমন আর কি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। তাহলে মার্ক্সবাদী তাত্ত্বিকরা মনে করে যে একটা রাষ্ট্র যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, বিশ্বের মধ্যে সব রাষ্ট্র যখন সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, তখনই কিন্তু বিশ্বের মধ্যে কি হবে, যে এই যে শোষণ, এই যে শ্রেণী সংগ্রাম, এটা বন্ধ হবে এবং বিশ্বের মধ্যে একটা ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা কিন্তু গড়ে উঠবে।
তাহলে মার্ক্সবাদ সবসময় এই পুঁজিবাদের বিরোধিতা করেছে, যে পুঁজিবাদ খারাপ। বিশ্বের মধ্যে পুঁজিবাদী রাষ্ট্ররা কি করে? পুঁজিবাদী রাষ্ট্ররা দরিদ্র অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, তাদের উপর প্রভাব বিস্তার করে, তাদেরকে শোষণ করে, তাই না? তাহলে সবসময় তারপরে এই পুঁজিবাদ কি করে, যে পুঁজিবাদেরই কিন্তু পরে সম্প্রসারিত হয়ে সাম্রাজ্যবাদে পরিণত হয় সেই রাষ্ট্রটা। একটা রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রই কিন্তু তারপরে সাম্রাজ্যবাদে পরিণত হয়ে যায়। এর পরের বৈশিষ্ট্য দেখো, যে সাম্রাজ্যবাদের বিরোধিতা, যে পুঁজিবাদী রাষ্ট্রগুলিরই সম্প্রসারিত রূপ হচ্ছে সাম্রাজ্যবাদ। একটা পুঁজিবাদী রাষ্ট্র ছিল, সেটাই কিন্তু অন্য দেশকে শোষণ করছে, অন্য দেশকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? দরিদ্র দেশগুলি এই উন্নত দেশের উপর, ধনী দেশগুলির উপর নির্ভর হয়ে আছে। এটাই একটু পরে আলোচনা করব। এই যে নির্ভরশীলতার তত্ত্বে আলোচনা করব এটাই, যে অনুন্নত দেশগুলি কীভাবে উন্নত দেশ অর্থাৎ ধনী দেশগুলির উপর নির্ভর হয়ে আছে, ডিপেন্ডেন্ট হয়ে আছে। তাহলে এর জন্য বলেছে যে এই পুঁজিবাদী দেশগুলি সাম্রাজ্যবাদে পরিণত হয়ে যায়, তারপরে সেইগুলি অন্য দেশের ভূখণ্ড দখল করতে শুরু করে দেয়, তাই না? নিজের সাম্রাজ্যকে বৃদ্ধি করতে শুরু করে দেয়। তাহলে এটা কিন্তু সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছে এই মার্ক্সবাদ। নেক্সট হচ্ছে বৈশ্বিক অসমতা। তাহলে এখানের মধ্যে বিশ্বের মধ্যে একটা অসমতা দেখা যায়, তাই না? বিশ্বের মধ্যে যখন পুঁজিবাদী রাষ্ট্র থাকবে, এবং মোট কথা পুঁজিবাদী রাষ্ট্র থাকা মানেই সেখানে অসমতা, বিশ্বের মধ্যে অসমতা দেখা দেবেই। আর অসমতা দেখা গেলে সেখানের মধ্যে সংগ্রাম হবেই, শ্রেণী সংগ্রাম দেখা দিবে, সেখানের মধ্যে দ্বন্দ্ব হবে, তাই না? বিশ্বের মধ্যে কোঅপারেশন দেখা যাবে না, শুধুমাত্র শোষণ চলবে আর নিয়ন্ত্রণ চলবে। কার দ্বারা? কাকে? ধনী যে দেশগুলি আছে, যে ডেভেলপড উন্নত দেশগুলি আছে, তাদের দ্বারা অনুন্নত অর্থাৎ দুর্বল দরিদ্র দেশকে শোষণ করা হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে। তাহলে এটাই বলেছে যে বৈশ্বিক অসমতা দেখা যাবে, ঠিক আছে? উন্নত দেশগুলি উন্নত হবে, ধনী দেশগুলি আরও ধনী হবে, এবং অনুন্নত দেশগুলি আরও দরিদ্র হবে। তারা উন্নত হতেই পারবে না। কারণ কি? কারণ হচ্ছে সেই ধনী দেশগুলি শোষণ করছে অনুন্নত দেশগুলিকে, তাদেরকে নিয়ন্ত্রণ করছে। সবসময় ধনী দেশগুলি তাদের নিজেদের স্বার্থকে আগে দেখে, অনুন্নত দেশগুলিকে শোষণ করে নিজেকে উন্নত করছে, তাই না? তাহলে বৈশ্বিক অসমতা দেখা যায় এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা যখন বিশ্বের মধ্যে এক্সিস্টেন্সে থাকবে। নেক্সট হচ্ছে বিপ্লবের ধারণা। তাহলে এখানে মার্ক্সবাদে বলা হয় যে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে যখন এই ক্ষুদ্র, ঠিক আছে, এই যে শ্রেণী শোষণ যে চলবে বিশ্বের মধ্যে, উন্নত দেশগুলি অনুন্নত দেশের উপরে শোষণ চালাবে, নিয়ন্ত্রণ আরোপ করবে, ঠিক আছে? এর দ্বারা কী হবে, যে দরিদ্র দেশগুলি তারা বিপ্লব করবে, তারা বিদ্রোহ শুরু করে দেবে উন্নত দেশগুলির ওপরে। আর তখনই কি আসবে? তখনই বিশ্বের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, তখন বিশ্বের মধ্যে বৈশ্বিক সমতা দেখা যাবে। যতদিন পুঁজিবাদ থাকবে ততদিন বিশ্বের মধ্যে বৈশ্বিক অসমতা দেখা যাবে। আর যখনই বিপ্লব হবে তখন কিন্তু বিশ্বের মধ্যে একটা ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠিত হবে, যেখানের মধ্যে কিন্তু আর কি সমাজতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হবে, আর পুঁজিবাদের অবসান ঘটবে। এটা হয়ে গেল বৈশিষ্ট্য। এবার দুটা থিওরি, ঠিক আছে, এই মার্ক্সবাদেরই দুটা থিওরি আছে, তত্ত্ব আছে, সেটা আলোচনা করব। সেটা হচ্ছে নির্ভরশীলতার তত্ত্ব অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি, আর এটা আছে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। তাহলে ফার্স্ট দেখো যে নির্ভরশীলতার তত্ত্ব, ডিপেন্ডেন্সি থিওরি। এখানে বলা হয় যে ডিপেন্ডেন্সি কথাটার মানে বুঝতে পারছো, নির্ভর হয়ে আছে। এখানের মধ্যে একটা দেশ যেটা হচ্ছে ধনী দেশ, উন্নত দেশ, এই ডিপেন্ডেন্সি থিওরির মধ্যে বিশ্বের মধ্যে রাষ্ট্রকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্র, যেটাকে কোর স্টেট বলা হয়, আরটা হচ্ছে প্রান্তিক রাষ্ট্র, প্রান্তিক, ঠিক আছে, প্রান্তিক রাষ্ট্র, ঠিক আছে। তাহলে এই দুই ভাগে ভাগ করা হয় রাষ্ট্রকে বিশ্বের মধ্যে এই নির্ভরশীলতার তত্ত্ব অনুযায়ী। এখানে বলা হয় যে কেন্দ্রীয় যে রাষ্ট্রগুলি আছে, এখানে কেন্দ্রীয় রাষ্ট্র বলতে উন্নত ধনী রাষ্ট্রের কথা বলা হচ্ছে, আর প্রান্তিক রাষ্ট্র অর্থাৎ অনুন্নত দুর্বল রাষ্ট্রের কথা বলা হচ্ছে। তাহলে এখানে বলা হয় এই যে প্রান্তিক রাষ্ট্রগুলি আছে আর এই যে কেন্দ্রীয় রাষ্ট্রগুলি আছে, যেমন কেন্দ্রীয় রাষ্ট্র আমেরিকা বর্তমানে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র,
তাহলে এই রাষ্ট্রগুলি কি করে, এটা কেন্দ্রে থাকে, অর্থনীতির কেন্দ্রে থাকে, এবং এই যে উন্নত রাষ্ট্র অর্থাৎ কেন্দ্রীয় রাষ্ট্রগুলি যে আছে তারা কি করে, তারা যে শিল্পজাত যে দ্রব্যগুলি আছে তারা বেশি দামে এই প্রান্তিক রাষ্ট্রে বিক্রি করে। একটু আগে বললাম যে দরিদ্র দেশ থেকে বা কাঁচামাল এখান থেকে নিয়ে তারা নিজের দেশে কি করে, যে শিল্পজাত দ্রব্য উৎপাদন করে সেটা বিক্রি করে এখানে, ঠিক আছে। তাহলে এর দ্বারা কি হয়, যে এই রাষ্ট্রগুলি প্রান্তিক রাষ্ট্রগুলি সর্বদা এই কেন্দ্রীয় রাষ্ট্রের উপর নির্ভর হয়ে থাকে, ঠিক আছে। আর এর দ্বারা এই প্রান্তিক রাষ্ট্রের উন্নয়ন অতটা হয় না, বিশ্বের মধ্যে একটা অসমতা বজায় থাকে, বৈশ্বিক অসমতা দেখা যায়। তাহলে এটা কিন্তু এই নির্ভরশীলতার তত্ত্বের মূল কথা, যে নির্ভরশীলতার তত্ত্বের মূল কথা এটাই হচ্ছে যে বিশ্বের মধ্যে দুটি রাষ্ট্র বর্তমান দু প্রকারের রাষ্ট্র হয়, কেন্দ্রীয় রাষ্ট্র কোর স্টেট আর প্রান্তিক রাষ্ট্র পেরিফেরি স্টেট বলা হয়। তাহলে এই কেন্দ্রীয় রাষ্ট্র অর্থাৎ উন্নত অর্থাৎ ধনী দেশ, তারা কি করে, তারা শিল্পজাত যে দ্রব্যগুলি আছে কাঁচামালগুলি সংগ্রহ করে তারা শিল্পজাত দ্রব্য উৎপাদন করে তারা প্রান্তিক দরিদ্র দেশগুলিকে সেল করে, বিক্রি করে, ঠিক আছে। এর দ্বারা এই দেশগুলি কেন্দ্রীয় দেশগুলির উপর অনেক নির্ভর হয়ে পড়ে, ঠিক আছে। এটাই হচ্ছে নির্ভরশীলতা তত্ত্ব। আর একটা হচ্ছে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব। এখানে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছে ইমানুয়েল ওয়ালার স্টাইন, ঠিক আছে, মনে রাখবে। এই যে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব ওয়ার্ল্ড সিস্টেম থিওরি এর যে মূল প্রবক্তা তিনি হচ্ছেন ইমানুয়েল ওয়ালার স্টাইন। তাহলে তিনি কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বের মধ্যে যে রাষ্ট্র আছে তিনটা ভাগে ভাগ করেছেন তিনি, ঠিক আছে। ডিপেন্ডেন্সি থিওরিতে দুটি ভাগে ভাগ করেছে, আর এই থিওরিতে তিনটি ভাগে ভাগ করেছে, একটা কেন্দ্রীয় রাষ্ট্র, একটা প্রান্তিক রাষ্ট্র, আর একটা হচ্ছে এটার মধ্যে আরেকটা যুক্ত হবে, সেটা হচ্ছে আধা প্রান্তিক রাষ্ট্র, ঠিক আছে, আধা প্রান্তিক রাষ্ট্র, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মূল কথা এটাই হচ্ছে যে বিশ্বের মধ্যে তিন প্রকার রাষ্ট্র বর্তমান, কেন্দ্রীয় রাষ্ট্র কোর স্টেট, প্রান্তিক রাষ্ট্র পেরিফেরি স্টেট, আর আধা প্রান্তিক রাষ্ট্র সেমি পেরিফেরি স্টেট। তাহলে এখানের মধ্যে কেন্দ্রীয় রাষ্ট্র অর্থাৎ উন্নত ধনী রাষ্ট্র, প্রান্তিক রাষ্ট্র অর্থাৎ এখানের মধ্যে যে একদম দরিদ্র দুর্বল রাষ্ট্রের কথা বলা হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে একদম পিছিয়ে আছে, আর আধা প্রান্তিক অর্থাৎ যারা একদম উন্নতও নয় একদম ধনী রাষ্ট্রও নয় আবার একদম দুর্বল অর্থাৎ একদম দরিদ্র রাষ্ট্রও নয়, যেমন হচ্ছে ভারত। আধা প্রান্তিক রাষ্ট্রের মধ্যে পড়ে ভারত। ভারত এতটাও দরিদ্র নয় আবার এতটাও উন্নত নয়, অর্থাৎ উন্নত দেশও নয় আবার একদম গরিব দেশও নয়। তাহলে ভারত পড়ে এখানে আধা প্রান্তিক রাষ্ট্র। তাহলে এখানে এটাই বলা হয় যে কেন্দ্রীয় রাষ্ট্রগুলি আর এখানের মধ্যে প্রান্তিক রাষ্ট্রগুলি বর্তমান আছে এবং আধা প্রান্তিক রাষ্ট্রগুলি বর্তমান আছে। তাদের উদাহরণটা মনে রাখবে, কেন্দ্রীয় রাষ্ট্র যেমন আমেরিকা, প্রান্তিক রাষ্ট্র যেমন উগান্ডা, বাংলাদেশ, আর আধা প্রান্তিক হচ্ছে ভারত, ঠিক আছে, পরে ব্রাজিল, মনে রাখবে দুটো নাম। তাহলে এই হয়ে গেল মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে একবার বলে দিচ্ছি, যে এখান থেকে এই কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট কোশ্চেন মার্ক্সবাদের সংজ্ঞা দাও, ঠিক আছে, 2 মার্কসের, বা মার্ক্সবাদ বলতে কি বোঝো বা মার্ক্সবাদ কি, একই কথা, প্রথমটা এটা দিবে 2 মার্কসে। নেক্সট আসতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কয়েকজন মার্ক্সবাদী তাত্ত্বিকদের নাম লেখো, লিখে দিবে 2 মার্কসের। তারপরে আসতে পারে 2 মার্কসের যে মার্ক্সবাদের আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে 2 মার্কসেরও আসতে পারে বৈশিষ্ট্যটা, আবার 6 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে। তাহলে যে কোনো আসুক আমি কিন্তু 6টি পয়েন্ট দিয়ে লিখিয়ে দেব, যেভাবেই আসুক তোমরা লিখতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে এর পরের ক্লাসে আলোচনা করব বাস্তববাদ এবং আদর্শবাদ এর পার্থক্য নিয়ে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। আর তারপরে আমি কিন্তু এই প্রথম অধ্যায় থেকে সাজেশন দিয়ে দিব যে কোন কোন কোশ্চেন তোমরা পড়বে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং হাইপ করে দিও, ঠিক আছে। লাইক করে হাইপ অপশনে ক্লিক করে দিও আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।